জগলু ভাই হিমুর পেছনে পেছনে আসছেন। কালো চশমায় তাকে অন্ধ রবীন্দ্রসঙ্গীত শিল্পীর মতো লাগছে। তবে এই রবীন্দ্রসঙ্গীত শিল্পী অস্থির প্রকৃতির, সারাক্ষণই এদিক ওদিক দেখছেন। খুট করে সামান্য করে শব্দ হলো, সঙ্গে সঙ্গে সেদিকে তাকালেন। এই অবস্থা। একটু পরপর আকাশের দিকেও তাকাচ্ছেন। আকাশে মেঘের ঘন ঘটা। ওদের রিক্সা নেওয়া উচিত ছিল। জগলু ভাই রিক্সা নেবেন না। যে গাড়িতে করে এসেছেন সেই গাড়িও গলির ভিতরে ঢুকাবেন না। তা নাকি সমস্যা আছে। কলাবাগানের গলিতে যখন ঢুকছে তখন পটকা ফাটা কিংবা রিক্সার টায়ার ফাটার শব্দ হলো। জগলু ভাই লাফিয়ে উঠলেন। বডিগার্ড ধরনের যে দুজন তার সঙ্গে ছিল তারা এখনো আছে। বডিগার্ড দুজনের একজন বোকা টাইপ চেহারার। সে মাটির দিকে তাকিয়ে হাঁটে, কোনো কিছুতেই বিচলিত হয় না। আরেকজন জগলু ভাইয়ের চেয়েও অস্থির। সে কিছুক্ষণ পরপর দাঁড়িয়ে পড়ে এবং পেছনের দিকে তাকায়। তার মনে হয় ঘাম রোগ আছে, কপাল বেয়ে ঘাম পড়ছি। যখন সে দাঁড়িয়ে যায় তখন রুমাল দিয়ে কপালের ঘাম মুছে। জগলু ভাই বললেন, তুমি কার বাসায় যাচ্ছ? হিমু বলল, শুভ্রর বাসায় যাচ্ছি। শুভ্রকে? আমার অতি ঘনিষ্ঠ এক বন্ধু, তার সঙ্গে 2 মিনিট কথা বলবো। আপনার ইচ্ছে করলে বাড়ির সামনে দাঁড়াতে পারেন, কিংবা আমার সঙ্গে বাড়িতে ঢুকতেও পারেন। আমি বাইরে দাঁড়াবো। তুমি 2 মিনিটের বেশি 1 সেকেন্ড দেরি করবে না। তোমার বন্ধুর সঙ্গে আজ দেখা না করলে হয় না? খুবই জরুরি দরকার। সে আমাকে একটা ধাঁধা দিয়েছিল, ধাঁধার উত্তর বের করেছি, তাকে সেটা জানানোর দরকার। কি বাধা? এমন কি বস্তু যার জীবন আছে কিন্তু সে খাদ্য গ্রহণ করে না, যে সন্তান জন্ম দেয় কিন্তু সন্তানকে চোখে দেখে না? এমন কিছু কি আছে? অবশ্যই আছে। সেটা কি? চিন্তা করে বের করুন এটা কি। আবার বলো তো। এমন কি বস্তু যার জীবন আছে কিন্তু সে খাদ্য গ্রহণ করে না, যে সন্তান জন্ম দেয় কিন্তু সন্তানকে চোখে দেখে না? ভালো যন্ত্রণা তো। জটিল বাধা। জটিল ধাঁধার উত্তর সহজ হয়। আপনি সহজভাবে চিন্তা করুন, জটিলভাবে করবেন না। বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। বড় বড় ফোঁটা, লক্ষণ ভালো না। ঝুম বৃষ্টির পূর্বাভাস। শুভ্রদের বাড়ির গেট পর্যন্ত আসতেই ঝুম বর্ষণ শুরু হলো। হিমু জগলু ভাইকে নিয়েই বাড়িতে ঢুকলো। বাড়ি বলা ঠিক হয় না, টিনের ছাউনি। ছাউনির ভেতর সিমেন্টের বস্তা, রড রাখা। তার ফাঁকে বড় চৌকি পাতা। চৌকির উপর বসে যে লেখাপড়া করছে তার নামই শুভ্র। শুভ্র বয়স 10। রাজপুত্রদের চেহারায় যে বর্ণনা পাওয়া যায় সেরকমই তার চেহারা। বড় বড় চোখ, চোখে বুদ্ধি ঝলমল করছে। শুভ্রর বাবা জায়গাটার কেয়ারটেকার। এখানে যে বহুতলা ফ্ল্যাট বাড়ি হবে তিনিই সেটা দেখাশোনা করছেন। জগলু ভাই বললেন। এই ছেলেকে? হিমু বলল, শুভ্র আমার বন্ধু, এই পৃথিবীর 10 জন সেরা বুদ্ধিমান বালকদের একজন। কার ছেলে? যার ছেলে তার নাম নিয়ামত। এই পৃথিবীর 10 জন সৎ মানুষদের তিনি একজন। এর সঙ্গে পরিচয় হলো কিভাবে? আপনার সঙ্গে যেভাবে পরিচয় হয়েছে, নিয়ামত ভাইয়ের সঙ্গেও একইভাবে পরিচয় হয়েছে। হঠাৎ দেখা, হঠাৎ পরিচয়। জগলু ভাই চোখ থেকে চশমা খুলেছেন। তার দৃষ্টি শুভ্রর দিকে। সেই দৃষ্টিতে আগ্রহ এবং কৌতূহল। হিমু বলল, এই তোর বাবা কই? শুভ্র হিমুর দিকে না তাকিয়ে বলল, চিটাগাং। যতবারই শুভ্রকে দেখতে হিমু এসেছে ততবারই সে প্রথম কিছুক্ষণ এমন ভাব করেছে যে ও হিমুকে দেখতেই পাচ্ছে না। কথা বলে অন্যদিকে তাকিয়ে। কথা বলার ভঙ্গিটা অপরিচিত কারোর সঙ্গে কথা বলছে। চিটাগাং কবে গিয়েছে? গতকাল। তোকে ফেলে রেখে চলে গেছে? শুভ্র জবাব দিল না। রাতে এখানে একা ছিলি? হুম। ভয় পেয়েছিলি? হুম। আজ রাতেও একা থাকবি? হুম। ভয় পাবি না? বাবা। মাঝে মাঝে ভয় পাওয়া ভালো। ভয় পেলে শরীরের সব যন্ত্রপাতি ঝাঁকুনির মতো খায়, শরীর ভালো থাকে। যারা সব সময় ভয়ের মধ্যে থাকে তাদের শরীর ভালো থাকে। এই বলে হিমু জগলু ভাইয়ের দিকে তাকালো। জগলু ভাই বলল, একটা বাচ্চা ছেলেকে একা রেখে বাবা চিটানো চলে গেছে? এটা কেমন কথা? হিমু বলল,
বাবু নামের আরেকটা ছেলেকে ফেলে রেখে বাবা সারা ঢাকা শহর ঘুরছে, কিন্তু ছেলেটার সঙ্গে দেখা করছে না। এটাই বা কেমন কথা? বাবুর অবস্থার সঙ্গে এই ছেলের অবস্থা মেলাবে না। বাবুর সঙ্গে অনেকেই আছে, বাট দিস বয় ইজ অল বাই হিমসেলফ। শুভ্র এখন স্বাভাবিক হয়েছে। হেমুর দিকে তাকিয়েছে, মিট মিট করে হাসছে। হেমু বলল, তোর বাপ তোকে ফেলে চলে গেল কেন? তোকে নিয়ে গেল না কেন? শুভ্র বলল, বাবা, যদি বাসে করে কিংবা ট্রেনে করে যেতে, তাহলে তো আমাকে নিয়েই যেতে। বাবা গেছে বড় স্যারের সঙ্গে বিমানে, সেখানে আমাকে কিভাবে নেবে? বাবা কি বড় স্যারকে বলবে আমার ছেলেটাকে সঙ্গে নেই? হেমু বলল। তা ঠিক। শুভ্র বলল। হেমু চাচু, তুমি কি কখনো বিমানে চড়েছো? হেমু বলল। না, আমি উড়াউড়ির মধ্যে নাই। শুভ্র জগলু ভাইয়ের দিকে তাকিয়ে বলল, চাচু, আপনি কখনো বিমানে চড়েছেন? জগলু ভাই শুভ্রের প্রশ্নে হঠাৎ কেমন যেন এলোমেলো হয়ে গেলেন। হয়তো তিনি ভাবতেই পারেননি এত আন্তরিক ভঙ্গিতে অপরিচিত একটা ছেলে তাকে প্রশ্ন করবে। তিনি থতমত খেয়ে বললেন। তুমি আমাকে জিজ্ঞেস করছো? শুভ্র বলল। জি। জগলু বলল। আমি অনেকবারই চড়েছি। চাচু, আপনি ভয় পাননি? প্রথমবার যখন চড়েছি তখন খুবই ভয় পেয়েছিলাম। আমার সঙ্গে ছিল আমার স্ত্রী রেনু। জগলু ভাইয়ের কথার মাঝখানে শুভ্র বলল। চাচু, আপনি চোখ থেকে সানগ্লাস খুলেন, আমি আপনার চোখ দেখতে পারছি না। জগলু ভাই সানগ্লাস খুললেন, শুভ্রের পাশে চৌকিতে এসে বসলেন। তার ভাবভঙ্গিতেই বোঝা যাচ্ছে তিনি দীর্ঘ গল্প শুরু করবেন। হেমু বলল। জগলু ভাই, আমাদের একটা কাজ ছিল না, সুটকেস উদ্ধার করা? আরেকদিন উদ্ধার হবে। আপনি কতক্ষণ থাকবেন এখানে? থাকবো কিছুক্ষণ। আমার একটা কাজ ছিল যে। কাজ না থাকলে চলে যাও। তোমাকে তো আমি শিকল দিয়ে বেঁধে রাখিনি। তাহলে একটা সিগারেট দিন, সিগারেট টানতে টানতে চলে যাই। জগলু ভাই বললেন। বাইরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে সিগারেট টানতে পারবে না। এখানে সিগারেট শেষ করে তারপর যাও। হেমু সিগারেট ধরালো। জগলু ভাই গল্প শুরু করলেন। শুভ্র চোখ বড় বড় করে তাকিয়ে আছে। জগলু ভাই হাত নেড়ে গল্প শুরু করেছেন, জমাটি গল্প। আমি তখন থার্ড ইয়ার অনার্সের ছাত্র। 4 মাস পরে ফাইনাল পরীক্ষা। এর মধ্যে বিয়ে করে বিরাট ঝামেলায় পড়ে গেছে। শুভ্র বলল। ঝামেলায় পড়েছেন কেন? হুম হুম। মেয়ের বাবা মাকে কিছু না জানিয়ে বিয়ে। তারা আমার নামে একটা মামলা করে দিয়েছেন। আমি নাকি জোর জবরদস্তি করে তাদের মেয়েকে আটকে রেখেছি। পুলিশ আমাকে খুঁজছে। আমি তখন ঠিক। শুভ্র কথার মাঝখানে আবারও প্রশ্ন করল। চাচু, গল্প শুরু করার আগে বলুন, পুলিশ কি শেষ পর্যন্ত আপনাকে ধরতে পেরেছিল? হুম, কক্সবাজারে এক হোটেলে ধরে আমাকে এবং তোমার চাচিকে। কি ভয়ঙ্কর! ভয়ঙ্কর তো বটেই। থানা পুলিশ হাজত। আমাকে কোর্টে চালান করে দিল। সেখানে আর এক নাটক। তোমার চাচি বাবা মা আত্মীয় স্বজনদের চাপে পড়ে সে বলে বসলো এই লোককে আমি চিনি না। সে আমাকে জোর করে ধরে নিয়ে গেছে। তোমার চাচির কথা শুনে আমি অজ্ঞান হয়ে কাঠগড়ায় পড়ে গেলাম। শুভ্র বলল। চাচা, আমি এই গল্পটা আগে শুনবো। জগলু ভাই বললেন। ঠিক আছে, এটাই আগে। বলেই তিনি আমার দিকে তাকিয়ে বললেন, তুমি দাঁড়িয়ে আছো কেন? চলে যাও, তোমার সঙ্গে রাতে কথা হবে। গভীর রাতে জগলু ভাই টেলিফোন করলেন। হেমু তখন নিজের বিছানায় শোবার আয়োজন করছে। বৃষ্টি চলছে। সন্ধ্যার দিকে একটু থেমেছিল। সন্ধ্যার পর থেকে প্রবল বর্ষণ এবং দমকা হাওয়া। ঢাকা শহরে ইলেকট্রিসিটিও নেই। মেন ইলেকট্রিক গ্রিড নাকি ফেল করেছে। গাঢ় অন্ধকারে চাদরের নিচ থেকে টেলিফোনে কথা বলার ভালো মজা আছে। হিমু জগলু ভাইয়ের সঙ্গে কথা বলে মজা পাচ্ছে। হ্যালো হিমু। ইয়েস জগলু ভাই, আপনি কোথায়? আমি শুভ্রের বাসায়। বলেন কি, আটকা পড়ে গেছেন? আটকা পড়ার তো কিছু নাই। এমন ঝড় বৃষ্টির মধ্যে একটা বাচ্চা ছেলেকে একা ফেলে রেখে আমি যাই কিভাবে? সেটাও কথা। রাতে কি ওখানেই থাকবেন? এছাড়া আমার কি অন্য কোনো বিকল্প আছে? ঝড় বৃষ্টি হচ্ছে, ইলেকট্রিসিটি নেই, বাচ্চাটা ছেলে। আপনাদের খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ হয়েছে, নিজেরাই রাঁধলাম।
ডিম ছিল, ডাল ছিল, ডিম ডাল চাল মিশিয়ে খিচুড়ি টাইপ একটা বস্তু তৈরি করেছি। খেতে ভালো লেগেছে। আপনি রাঁধলেন? হ্যাঁ, আমি। শুভ্র ছিল আমার অ্যাসিস্ট্যান্ট। শুভ্র কি জেগে আছে না ঘুমোচ্ছে? ঘুমাচ্ছে। একটা মজার কথা শুনো। হিমু যেই আমি ছেলেটাকে বললাম এত রাতে তোমাকে একা ফেলে আমি যাব না, অমনি সেই কি করলো জানো? ঝাঁপ দিয়ে আমার গায়ে এসে পড়লো। আমি প্রস্তুত ছিলাম না। হুড়মুড় করে চৌকি থেকে নিচে পড়ে গেলাম। জগলু ভাইয়ের ছেলে বাবু ও হিমু মুখোমুখি বসে আছে। ছেলেটির বয়স 4 কিংবা 5। বড় বড় চোখ, কোনো কথা বলার আগে অনেকক্ষণ তাকিয়ে থাকে। গর্বের মধ্যেও তাকে ফুল হাতা শার্ট পরানো হয়েছে। সে খাটের মাথা থেকে হেলান দিয়ে পা ছড়িয়ে বসে আছে। তার হাতে লম্বা লেজের একটা খেলনা বান্দর। বান্দরটার চোখও তার মতোই বড় বড়। হিমু তাকিয়ে আছে বাঁদরটার দিকে। একসময় ভয়ে ভয়ে বলল, তোমার এই বাঁদরটা কি কামড়ায়? বাবু অবাক হয়ে বলল, কামড়াবে কেন? এটা তো খেলনা বান্দর, ভেতরে তুলা ভরা। হিমু তার মতোই অবাক হয়ে বলল। সত্যি খেলনা? বাবু বলল। হ্যাঁ, হাতে নিয়ে দেখুন। হিমু বলল, কোনো দরকার নেই, তুমি হাতে নিয়ে বসে থাকো। বান্দরের কামড় খাওয়ার আমার কোনো শখ নেই। আপনাকে বললাম না এটা খেলনা। খেলনা হলে ভালো কথা। তুমি কি কিছুক্ষণ এই জন্তুটাকে চাদর দিয়ে ঢেকে রাখবে? আপনার ভয় লাগছে? হুম। আপনি ভীতু। হিমু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, বাবারে, আমি ভীতু না, কিন্তু জন্তু জানোয়ার আমি পছন্দ করি না। তুমি দয়া করে এটাকে চাদরের নিচে ঢোকাও। পৃথিবীর সব শিশু বয়স্ক ভীত মানুষ দেখতে পছন্দ করে। বাবু পছন্দ করলো। সে তার খেলনা বাদর চাদর নিচে লুকিয়ে ফেলল। হিমু বলল, লেজটা বের হয়ে আছে, লেজটাও ঢোকাও। বাবু চাদরের নিচে লেজ ঢুকাতে ঢুকাতে আনন্দিত গলায় বলল। আপনি এত ভীতু? হিমু বলল, পৃথিবীতে সাহসী মানুষ যেমন থাকে, ভীতু মানুষও থাকে, বুঝেছো? বাবু হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তার চোখে আনন্দ ঝলমল করছে। হিমু বলল, তুমি কি আমাকে চিনেছো? না। সে কি, তোমার সঙ্গে আমার অনেকবার টেলিফোনে কথা হয়েছে। আমি তোমার হিমু চাচা। এখন চিনেছি। বাবা কোথায়? তোমার বাবা কোথায় তা তো জানি না। তোমার বাবা আমাকে দায়িত্ব দিয়েছিল একটা ভূতের বাচ্চা জোগাড় করার। বাচ্চা জোগাড় হয়েছে। ছেলে বাচ্চা পাওয়া যায়নি, মেয়ে বাচ্চা। কোথায়? সঙ্গেই আছে, চাদর দিয়ে ঢেকে রেখেছি। এরা আলো সহ্য করতে পারে না। আমার কাছে দিন তো। এখন দেয়া যাবে না। তোমার জন্মদিনে তোমার বাবা তোমার হাতে দেবেন। আমি শুধু স্যাম্পল দেখাতে এনেছি। তোমার পছন্দ হয় কি না জানা দরকার। তুমি চেয়েছিলে ছেলে ভূতের বাচ্চা, এটা মেয়ে। কই একটু দেখান না। জানালা বন্ধ করতে হবে। এত আলোতে বের করা যাবে না। কাউকে বলো দরজা জানালা বন্ধ করতে। বাবু চিৎকার করে ডাকলো। ফুপু, বড় ফুপু। মধ্যবয়স্ক এক মহিলা ঢুকলেন। চোখ ভর্তি সন্দেহ নিয়ে হিমুর দিকে তাকিয়ে রইলেন। হিমু বিনীত ভঙ্গিতে বলল। জগলু ভাই আমাকে পাঠিয়েছেন। হিমুর কথায় ভদ্রমহিলার চোখের সন্দেহ দূর হলো না। তিনি শীতল গলায় বললেন, আপনি এখানে ঢুকলেন কিভাবে? হিমু বলল, দরজা খোলা ছিল, ঢুকে পড়েছি। দরজা তো কখনো খোলা থাকে না। আজ ছিল, ছিল বলেই তো ঢুকেছি। আপনি কি দয়া করে এই ঘরের জানালাগুলো একটু বন্ধ করবেন? কেন? বাবুর জন্য একটা উপহার এনেছি, তাকে দেব। উপহারটা এমন যে আলোতে দেখানো যায় না। কি উপহার? একটা ভূতের বাচ্চা। ভদ্রমহিলার চোখের সন্দেহ আরো ঘনীভূত হলো। তিনি তাকালেন বাবুর দিকে। বাবু বলল, আপনাকে ছেলে ভূতের বাচ্চা আনতে বলেছিলাম, উনি এনেছেন মেয়ে ভূতের বাচ্চা। ভদ্রমহিলা বললেন। কি এনেছেন দেখান। হিমু বলল, দেখান বললেই তো আর দেখানো যায় না। ঘরের দরজা জানালা বন্ধ করতে হবে। তাছাড়া আপনার সামনে আমি এই জিনিস বেরও করব না। ভূতের বাচ্চারা ভীতু প্রকৃতির হয়, আপনাকে দেখে ভয় পেতে পারে। বাবু বলল। ফুপু, তুমি দরজা জানালা বন্ধ করে চলে যাও তো। হিমু হাসি মুখে বলল, ভূতের বাচ্চা তো এই বাড়িতেই থাকবে। বাবু যদি পরে আপনাকে দেখাতে চায় আপনি দেখবেন। আপনাকে এই মুহূর্তে যে দেখতে হবে তা তো না। চাদরের আড়াল থেকে হিমু সবুজ রঙের একটা চ্যাপ্টা একটা বোতল বের করলো। বোতলের মুখ সিলগালা দিয়ে বন্ধ করা।
বোতলের ভেতর দুটি মার্বেল। ভালো করে তাকালে ধোঁয়াটে কিছু একটা দেখা যায়। হিমু বলল, ধোঁয়া ধোঁয়া জিনিসটি ভূত। কাচের গোল জিনিস দুটি চেনো? না। এদের বলে মার্বেল। ভূতের বাচ্চাটা যেন খেলতে পারে এই জন্য মার্বেল দিয়ে দেয়া। ওর নাম কি? নাম জানি না, তুমি জিজ্ঞেস করে জেনে নিও। কথা বলে? ছোটদের সঙ্গে বলে, বড়দের সঙ্গে বলে না। কি খায়? এখন চাঁদের আলো খায়, আর একটু বড় হলে মোমবাতির আলো, কুপির আলো, হারিকেনের আলো এই সব খাবে। কিভাবে খায়? বোতলটা চাঁদের আলোতে কিছুক্ষণ রেখে দিলেই তার খাওয়া হয়ে যাবে। এর মা বাবা কোথায়? কোথায় তা তো জানি না, তুমি জিজ্ঞেস করে জেনে নিও। এখন জিজ্ঞেস করব। এখন জিজ্ঞেস না করাই ভালো। আমি সামনে আছি তো, জবাব দেবে না। আমাকে পছন্দ করে না। কেন পছন্দ করে না? এটাকে আমি ধরে এনেছি তো, এই জন্যই আমাকে পছন্দ করে না। তোমাকে কেউ যদি ধরে নিয়ে ভূতেদের কাছে দিয়ে আসতো, তুমি তাকে পছন্দ করতে? না। এখন বোতলটা দাও, আমি এটা নিয়ে চলে যাই। না, আমি বোতল দেব না। তুমি ছেলে ভূত চেয়েছিলে, এটা তো মেয়ে। বাবু গম্ভীর গলায় বলল। আমি বোতল দেব না। সে বোতল চাদরের নিচে লুকিয়ে ফেলল। বাবু সম্পর্কে যেসব তথ্য হিমু জানল তা হলো, বাবুর মা মারা গেছে তার 1 বছর বয়সে। বাবুর 2 ফুপু তাকে পালাক্রমে লালন পালন করেন। এখন দায়িত্বে আছে বড় ফুপু, যার নাম রোকসানা। বাবুর অসুখ ধরা পড়েছে 3 বছর বয়সে। এই অসুখে রক্তের লোহিত কণিকা তৈরি কমে যায়। যেগুলো তৈরি হয় সেগুলো থাকে ভাঙা ভাঙা। অসুখের একটাই চিকিৎসা, বোন মেরো ট্রান্সপ্লান্ট। সেই চিকিৎসা 1 দফা করা হয়েছে, কাজ হয়নি। 2য় দফা চিকিৎসার প্রস্তুতি চলছে। সেটা কখন শুরু হবে কেউ জানে না। বাবুর সঙ্গে তার বাবার দেখা হয় না বললেই চলে। গত 6 মাসে পিতা পুত্রের কোনো দেখা সাক্ষাৎ হয়নি। ছেলেটা তার বাবার জন্য সব সময় অপেক্ষা করে থাকে। তার খাটের এক পাশে সে বাবার জন্য 2টো বালিশ দিয়ে রাখে। তার ধারণা, কোনো এক রাতে ঘুম ভেঙে সে দেখবে বাবা তার পাশে শুয়ে আছে। বাবুকে দেখে চলে আসার সময় তার ফুপু রোকসানা বেগমের সঙ্গে কথা হলো। অতি শীতল ধরনের মহিলা, কথাবার্তা কাটা কাটা। তিনি ধরে নিয়েছেন হিমু আঙুল কাটা জগলুর দলের একজন। হিমুর চাদর ঝাড়া দিলে 5-6টা কাটা আঙ্গুল পাওয়া যাবে। তিনি কঠিন গলায় বললেন, আপনার ওস্তাদের খবর কি? হিমু বলল, ভালো। আপনার ওস্তাদের ডান হাত মতি মিয়া তো ধরা পড়েছে। এই বাড়িতে বাবুকে দেখতে এসে ধরা পড়েছে। হিমু বলল, ওস্তাদের কাছ থেকে এই খবর পেয়েছি। আপনিও এখান থেকে ধরা খাবেন, পুলিশ আপনাকে ধরবে। হিমু হাসি মুখে বলল, ধরবে না, পুলিশ ধরাধরি কাজ দিনে করে না, রাতে করে। সকাল 8টায় কোনো অপরাধী পুলিশের কাছে ধরা পড়েছে এমন রেকর্ড নেই। এই সময় পুলিশ ভাইরা চা নাস্তা খায়। আপনি কি আপনার ওস্তাদকে একটা কথা বলতে পারবেন? পারবো। তাকে বলবেন সে যেন তার ছেলের দায়িত্ব অন্য কাউকে দেয়। আমি আর আমার বোন এই দায়িত্ব নেব না। পুলিশ যে আমাদেরকে কি পরিমাণ যন্ত্রণা করে তা আপনার ওস্তাদ জানে না। আমি ওস্তাদকে বলবো। আজকের খবরের কাগজ পড়েছেন? আমি খবরের কাগজ পড়ি না। আজকেরটা পড়ে দেখতে পারেন, ভালো লাগার সম্ভাবনা আছে। বাসায় খবরের কাগজ আছে, এনে দেব? দিতে পারেন। হিমু দাঁড়িয়ে খবর পড়ে শেষ করলো। প্রথম পাতায় সচিত্র খবর। আঙ্গুল কাটা জগলু গ্রুপের সদস্য কুখ্যাত সন্ত্রাসী মতি মিয়া ক্রস ফায়ারে নিহত। পুলিশ তাকে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে বের হয়েছিল। এই সময় তার সঙ্গী সাথীরা গুলি ছুড়তে শুরু করে। সুযোগ বুঝে মতি মিয়া পুলিশের গাড়ি থেকে লাফ দিয়ে নেমে পালিয়ে যেতে চেষ্টা করলে 2 দলের ক্রস ফায়ারে নিহত হয়। তার লাশ গত 2 দিন ধরে হাসপাতালের মর্গে পড়ে আছে। তার আত্মীয় স্বজনরা কেউ লাশ নিতে আসেনি। মতি মিয়ার মৃত্যুর সংবাদে চানখারপুল এলাকার অধিবাসীরা মিষ্টি বিতরণ করে। রোকসানা বেগম বললেন, খবর পড়ছেন? জি। আপনাদের সবার ক্ষেত্রে এই ব্যাপারটা ঘটবে। ডেড বডি মর্গে পড়ে থাকবে, কেউ আনতে যাবে না। আপনার ওস্তাদের ডেড বডিও আমরা কেউ আনতে যাব না। এই খবরটা কি আপনি আপনার ওস্তাদকে দিতে পারবেন? পারবো। আপা যাই। আপা ডাকবেন না, আমি আপনাদের কারো আপা না। মতি মিয়ার ডেড বডি হাসপাতালের মর্গ থেকে রিলিজ করা খুব ঝামেলার ব্যাপার হবে বলে ভেবেছিল হিমু। বাস্তবে কোনো ঝামেলাই হলো না।
দুটা ফর্ম ফিল আপ করলো, 3 জায়গায় দস্তখত করলো। যিনি ফর্ম ফিল আপ করালেন তিনি একবার জিজ্ঞেস করলেন, আপনার কি হয়? হিমু বলল। ভাই। ভদ্রলোক চোখ শুরু করে বললেন। আপনি কি করেন? প্রশ্নের উত্তরে হিমু মিষ্টি করে হাসল। তাতেই ভদ্রলোকের মুখ শুকিয়ে গেল। তিনি বিড়বিড় করে বললেন। লাশ নেবেন কিভাবে? হিমু বলল। ঠেলা গাড়ি। ভদ্রলোক এমনভাবে মাথা নাড়লেন যেন ঠেলা গাড়িতে লাশ নেওয়াটাই উত্তম ব্যবস্থা। ঠেলা গাড়িটা এখন মনসুর সাহেবের বাড়ির সামনে। হিমু মনসুর সাহেবের ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছে। হিমু এসেছে সুটকেস ডেলিভারি দিতে। আজ মঙ্গলবার, পিতা কন্যা দুজনেরই দেশ ছেড়ে চলে যাওয়ার কথা। মাল আজকের মধ্যেই ডেলিভারি না নিলে সমস্যা হবে। জগলু ভাই ব্যাপারটা সহজভাবে নেবেন না। সুটকেস ডেলিভারি পেয়ে গেছে, পিতা কন্যার কাছেই বিদায় নেওয়া হয়েছে। কন্যা আজ হিমুর সঙ্গে ভালো ব্যবহার করেছে। কেক খেতে দিয়েছে, কফি খেতে দিয়েছে। ভালো জায়গার কেক। কেক থেকে ভেসে আসা মাখনের গন্ধ এখনো বাতাসে ভাসছে। মনসুর সাহেব বললেন। আমি তোমাকে বলেছিলাম মাসের 1 তারিখে এসে আমার ক্যাশিয়ারের কাছ থেকে 10,000 টাকা নিয়ে যাবে। তুমি তো আসোনি। হিমু হাসি মুখে বলল। স্যার, সময় পাইনি। বেকার মানুষের ব্যস্ততা থাকে বেশি। মনসুর সাহেব কিছু বলতে যাচ্ছিলেন, এই সময় তার দারোয়ান এসে কানে কানে কি যেন বলল। মনসুর সাহেবের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি আবার কানে কানে তার মেয়েকে কি যেন বললেন। মেয়ের মুখও ছাই বর্ণ হয়ে গেল। হিমু বলল। কোনো সমস্যা? মনসুর সাহেব কিচ্ছু বললেন না। মিতু বলল। আমাদের বাসার সামনে যে ঠেলাগাড়ি দাঁড়িয়ে আছে সেটা কি আপনি নিয়ে এসেছেন? হিমু বলল। হ্যাঁ। হিমু বলল। একটা ডেড বডি। জগলু ভাইয়ের আপনা লোক মতি মিয়া ডেড বডি। স্যার, মতি মিয়াকে চিনেছেন নিশ্চয়ই? মনসুর সাহেব থেমে থেমে বললেন। তুমি তার ডেড বডি নিয়ে কি? কবর দিতে নিয়ে যাচ্ছি স্যার। হাসপাতালের মর্গ থেকে রিলিজ করে এনেছি, এখন গোরস্থানে নিয়ে যাব। মিতু বলল। বাড়ির সামনে একটা ডেড বডি রেখে আপনি চা কেক খাচ্ছেন? হিমু বলল। হ্যাঁ, জীবিত মানুষই চা কেক খাবে। মৃত মানুষও যদি চা কেক খেতে পারতো তাহলে মতি ভাইকেও ডেকে আনতাম। দারোয়ান এখনো আছে। সে এমনভাবে তাকিয়ে আছে যেন হুকুমের অপেক্ষা করছে। বড় সাহেবের হুকুম পাবে আর সে ঝাঁপ দিয়ে পড়বে হিমুর উপর। হিমু দারোয়ানের দিকে তাকিয়ে বলল। দারোয়ান ভাই, আপনি ঠেলাগাড়ির আশেপাশে থাকলে ভালো হয়। কুকুর ডেড বডি অ্যাটাক করতে পারে। দারোয়ান তাকালো তার বড় সাহেবের দিকে। সেই দৃষ্টিতে পরিষ্কার লেখা, আপনি অনুমতি দেন আর চুপ করে দেখেন আমি কি করি। বড় সাহেব তেমন কোনো হুকুম দিলেন না, চোখে ইশারা করলেন চলে যেতে। ঘরে এখন ওরা 3 জন। নীরবতা চলছে। কেউ মনে হয় বলার মতো কোনো কথাই খুঁজে পাচ্ছে না। হিমু উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল। স্যার, চলি? মনসুর সাহেব হিমুকেও বসতে ইশারা করলেন। হিমু ধাপ করে বসে পড়ল। মিতু অবাক হয়ে বাবার দিকে তাকাচ্ছে। সম্ভবত বোঝার চেষ্টা করছে কেন তার বাবা হিমুকে বসতে বলল। মিতু কিছু জিজ্ঞেস করতে যাচ্ছিল, তখনই হিমুর মোবাইল বাজল। ও মোবাইল টেপার আগেই বুঝতে পারল টেলিফোন করেছেন জগলু ভাই। হিমু লক্ষ্য করেছে বেশিরভাগ সময় রিং শুনে বোঝা যায় টেলিফোন কে করেছে। ব্যাপারটা কি কে জানে? হিমু, জি জগলু ভাই, ভালো আছেন? তুমি কোথায়? মনসুর সাহেবের বাসায়। মাল ডেলিভারি নিতে এসেছি। পেয়েছো? জি, পেয়েছি। 10 মিনিটের মধ্যে চলে আসে। কোথায় চলে আসব? রমা পার্কে। ওদিন যেখানে বসেছিলে সেখানে আমার লোক থাকবে। জগলু ভাই, একটু যে দেরি হবে। 4 ঘন্টা ধরে রাখেন, তার বেশিও লাগতে পারে। কেন দেরি হবে? আমার সঙ্গে আছে মতি মিয়া ডেড বডি। হাসপাতাল থেকে রিলিজ করিয়েছি। দাফন কাফনের সময় লাগবে। এখান থেকে আজিমপুর গোরস্থানে যেতেই লাগবে 2 ঘন্টা। ঠেলা গাড়িতে করে যাওয়া বুঝতেই পারেন। তোমার সঙ্গে মতি মিয়া ডেড বডি? জি। সত্যি কথা বলছো? জি। জগলু ভাই চুপ করে আছে। ঘটনা হজম করতে সময় লাগছে। সময় লাগারই কথা। হিমু, জি ওস্তাদ। মতি সবসময় বলতো মারা গেলে তার ডেড বডি যেন গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তার বাবার পাশে তার যেন কবর হয়। তার বাড়ি নেত্রকোনা জেলা, থানার নাম কেন্দুয়া, গ্রাম রোজাইল বাড়ি। একটা মাইক্রোবাসে করে ডেড বডি নিয়ে যাও। পারবে না? অবশ্যই পারবো। আপনারা কেউ যাবেন? না,
মাইক্রোবাসের ভাড়া কোথেকে দেব? সুটকেসের টাকা নিয়ে খরচ করো। ওই টাকাটা ভাঙতে ইচ্ছে করছে না। আপনি বরং এক কাজ করুন, মনসুর সাহেবকে বলুন তিনি যেন তার একটা গাড়ি দেন। উনি আমার সামনেই আছেন, নিন কথা বলুন। হিমু হতভম্ব মনসুর সাহেবের হাতে টেলিফোন ধরিয়ে দিয়ে মৃত্যুর দিকে তাকিয়ে মধুর ভঙ্গিতে হাসতে হাসতে বলল, আরেক কাপ কফি খাওয়াবে? ঘরের কফি এবং চটপটি কখনো দোকানের মতো হয় না। তোমাদের কফি দোকানের চেয়েও ভালো।